আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি মুসলিম নেটওয়ার্কে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 15 গুপ্তচরকে গ্রেপ্তার করেছে তুরস্ক। এদিকে ইসরায়েলকে স্বীকৃতি দিচ্ছে মালয়েশিয়া। ইসরায়েলের মিথ্যাচারের জবাবে যা বলল মালয়েশিয়া। যুক্তরাষ্ট্রের কাছ থেকে আমরা যে কোনো মূল্যে $1.4 বিলিয়ন ফেরত পাব, বললেন এরদোয়ান। তালেবানের পাশে পুতিন। আফগানিস্তানের জব্দ সম্পদ তালেবানকে ফেরত দিতে পুতিনের আহ্বান। এবং ভারত চীন সীমান্তে উত্তেজনা, ফের সংঘাতের আশঙ্কা। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে 15 ব্যক্তিকে আটক করেছে তুর্কি গোয়েন্দা সংস্থা MIT। গ্রেপ্তারকৃতদের ইস্তাম্বুলের মালতেপে জেলখানায় রাখা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তুরস্কের বিচার বিভাগের এক সূত্রের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এই খবর জানায়। খবরে বলা হয়েছে, আটককৃত ব্যক্তিরা 3টি পৃথক সেলে বিভক্ত হয়ে ইসরায়েলের জন্য গোপন তথ্য সংগ্রহ করছিল। তারা তুরস্কে বসবাসকারী ফিলিস্তিনের শিক্ষার্থী ও তুরস্কের কর্মকর্তাদের গোপন তথ্য সংগ্রহ করে ইসরায়েলে পাচার করত। তুরস্কে বাস করা ফিলিস্তিনি ও সিরীয় নাগরিকদের মধ্য থেকে অর্থের বিনিময়ে এজেন্ট সংগ্রহ করত তারা। তুরস্কে অধ্যয়নরত যেসব ফিলিস্তিনি শিক্ষার্থীর সামরিক শিল্পে কাজ করার সম্ভাবনা রয়েছে তাদের তথ্য সংগ্রহ করত মোসাদের নিয়োগ করা এই দলটি। গত 1 বছর ধরে তারা সংঘবদ্ধ হয়ে এই কাজ করে আসছে। তবে তুরস্কের আইন শৃঙ্খলা বাহিনীর এসব দাবি অস্বীকার করেছেন অভিযুক্ত এক ব্যক্তির ভাই। মিডিয়ায় তিনি বলেন, আমরা এখনও সত্যটা জানি না। আইনজীবীরা তাকে জানিয়েছেন কিছু একটা ভুল বুঝাবুঝি হয়েছে। তার ভাই শিগগিরই মুক্তি পাবেন। খবরে বলা হয়, এই গুপ্তচর 9 বছর ধরে তুরস্কে বসবাস করছেন। তিনি তুরস্কের একটি মেডিকেলের স্নাতক শ্রেণীর ছাত্র। তার পরিবার ফিলিস্তিনের পশ্চিম তীরে বসবাস করে। আটকের খবর শুনে পরিবারের লোকজন বিস্মিত হয়েছেন। আর্থিকভাবে বেশ সচ্ছল পরিবারের এই সদস্য কী কারণে গুপ্তচর বৃত্তির সঙ্গে যুক্ত হলো সেটা তারা ভেবে পাচ্ছেন না। এদিকে সম্প্রতি দখলদার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের আঞ্চলিক সহযোগিতা বিষয়ক মন্ত্রী দাবি করেছেন, ওমান, তিউনিসিয়া, কাতার ও মালয়েশিয়া তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে পারে। এদিকে বুধবার মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহ স্পষ্টভাবে বলেছেন, তারা ফিলিস্তিনি জাতির স্বাধিকারের সংগ্রামের প্রতি সমর্থন অব্যাহত রাখবে এবং আগ্রাসী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার কোনো পরিকল্পনা কুয়ালালামপুরের নেই। দখলদার ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলকে স্বীকৃতির বিষয়ে তেল আবিবের মিথ্যাচারের বিরুদ্ধে মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন আবদুল্লাহর জবাবের প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। হামাস এক বিবৃতিতে মালয়েশিয়ার এই অবস্থানের প্রশংসা করে বলেছে, মালয়েশিয়া সবসময় ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিরোধী ছিল। দেশটি ইসরায়েলি আধিপত্যেরও বিরোধিতা করে এসেছে। সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন সহ কয়েকটি দেশ মুসলিম বিশ্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে দখলদার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পর তেল আবিব দাবি করছে আরও অনেক মুসলিম দেশই তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে। তবে ইতোমধ্যে অনেক মুসলিম দেশ এ ধরনের দাবিকে ভিত্তিহীন বলে ঘোষণা করেছে। অপরদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, তুরস্ক ও মার্কিন যুক্তরাষ্ট্র F-16 যুদ্ধবিমানের ব্যাপারে আলোচনায় অগ্রগতি অর্জন করবে বলেই তিনি বিশ্বাস করেন। এছাড়া আঙ্কারা F-35 এর জন্য প্রদত্ত $1.4 বিলিয়ন পুনরুদ্ধার করবে বলেও প্রত্যাশা তার। মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, আফ্রিকা সফর থেকে ফিরে আসা বিমানে এরদোগান বুধবার 20 অক্টোবর রাতে সাংবাদিকদের এসব তথ্য জানান। তিনি বলেন, আমরা যে কোনো মূল্যে $1.4 বিলিয়ন ফেরত পাব। তুর্কি নেতা বিশ্বাস করেন এ ব্যাপারে যুক্তরাষ্ট্র ইতিবাচক পদক্ষেপ নেবে। চলতি সপ্তাহে রোমে অনুষ্ঠিতব্য G20 বৈঠকের বিষয়টি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আলোচনা করা হবে। আমরা কোনোভাবেই কাউকে তুরস্কের অধিকারের অপব্যবহার করতে দেব না। 2017 সালে যখন যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম কেনার দীর্ঘ প্রচেষ্টা ব্যর্থ হয়, তখন তুরস্ক রাশিয়ার প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। গত বছর তুরস্ককে F-35 জেট কর্মসূচি থেকে সাময়িকভাবে বাদ দেয় মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের দাবি, তুরস্ককে F-35 দিলে তার প্রযুক্তি রাশিয়ার হাতে চলে যেতে পারে। তবে তুরস্ক অবশ্য জোর দিয়ে বলেছে, S-400 নিরাপত্তা ব্যবস্থা ন্যাটোর প্রতিরক্ষা ব্যবস্থায় একীভূত হবে না এবং জোট বা তার অস্ত্রশস্ত্রের জন্য কোনো হুমকি নয় এটি।
ন্যাটো বারবার প্রযুক্তিগত সামঞ্জস্যের সমস্যাগুলো পরিষ্কার করার জন্য তুরস্কের প্রতি অনুরোধ করেছে। এর কয়েকদিন আগে এরদোয়ান জানিয়েছিলেন F-35 যুদ্ধ বিমানের পরিবর্তে তুরস্ককে F-16 বিক্রির প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার আফগান প্রসঙ্গ। বিভিন্ন পশ্চিমা দেশগুলোকে আফগানিস্তানের জব্দ সম্পদ তালেবানকে ফেরত দেওয়ার বিষয়ে আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এমন আহ্বানের মাধ্যমে তালেবানের অন্যতম মূল দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন পুতিন। রাশিয়ার সোচি শহরে ভালদাই ডিসকাশন ক্লাবের এক সভায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, আফগানিস্তানে যা ঘটছে তার সবকিছুর জন্য দায়ী পশ্চিমা দেশগুলো। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে এসব পশ্চিমা দেশগুলোর জন্য, কারণ তারা ২০ বছর আগে আফগানিস্তানে যুদ্ধের সূচনা করেছিল। আমার মতে এখন তাদের প্রথমে যে কাজ করতে হবে তা হল আফগানিস্তানের জব্দ সম্পদ তালেবানকে ফেরত দেওয়া। তিনি বলেন, আফগানিস্তানের সম্পদ আফগানিস্তানে ফেরত দিলে দেশটির বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক সমস্যার সমাধান হবে। এখন এসব সমস্যার সমাধান করাটা খুবই জরুরি। আফগানিস্তানে আইএসের মতো উগ্রবাদী সংগঠন দমনে তালেবান কর্তৃপক্ষের বিভিন্ন প্রচেষ্টার প্রশংসা করেছেন পুতিন, কারণ এসব উগ্রবাদীদের দমন করতে গিয়ে তালেবানকে অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আফগানিস্তানের বর্তমান পরিস্থিতির সমাধানে ব্যাপক ভূমিকা রাখার কারণে তিনি পাকিস্তানের প্রশংসা করেছেন। তার মতে পাকিস্তান এ অঞ্চলে অন্যতম প্রভাবশালী দেশ। এছাড়া জো বাইডেন সম্পর্কেও মন্তব্য করেছেন পুতিন। তার মতে আফগানিস্তান থেকে মার্কিন সেনা সরিয়ে নেওয়ার বিষয়ে জো বাইডেনের সিদ্ধান্ত সঠিক ছিল। সবশেষে জানিয়ে দিচ্ছি লাদাখ প্রসঙ্গ। ভারতের লাদাখের পর এবার উত্তপ্ত হয়েছে উত্তর পূর্বের অরুণাচল প্রদেশ। চীনের সেনাবাহিনীর বিরুদ্ধে নিজেদের অবস্থান জোরদার করতেই পূর্ব সেক্টরে নতুন অস্ত্রসহ সেনা মোতায়েন করেছে ভারত। বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তে উভয় পক্ষের সেনা মুখোমুখি অবস্থানের কারণে নতুন করে সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের। প্রায় ১৬ মাস আগে চীন ও ভারতের সেনারা প্রাণঘাতী সংঘর্ষে জড়ায়। হিমালয়ের পাদদেশে দুর্গম এলাকায় দুই দেশের সীমানা বিভাজনকারী প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় LAC পেশি শক্তি দিয়ে এর সংঘর্ষ হয়। LACর আশেপাশে গত এক দশকে দেশ দুটি ব্যাপকভাবে রাস্তা, সেতু, রেল লিঙ্ক ও এয়ারফিল্ড নির্মাণ করাকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে থাকে। গত বছর লাদাখে কেন্দ্রের শাসন প্রতিষ্ঠার পর ভারত তার সামরিক ঘাঁটির সঙ্গে যুক্ত করে নিয়ন্ত্রণ রেখা বরাবর রাস্তা নির্মাণ করলে উত্তেজনা চরমে ওঠে। এই উত্তেজনা প্রশমনে দুই দেশের নেতারা এ পর্যন্ত ১৩ দফা বৈঠক করেছেন। সর্বশেষ গত রোববারের বৈঠকটিও ব্যর্থ হয়। তবে এবার উত্তেজনা বেড়েছে ভারতের উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডুর অরুণাচল সফর ঘিরে। ৯ অক্টোবর ওই রাজ্যের বিধানসভার অধিবেশনে বক্তব্য দেন নাইডু। এরপরেই কড়া প্রতিক্রিয়া দেখায় চীন। এমন প্রেক্ষাপটে সীমান্তে ভারী অস্ত্রসহ সেনা মোতায়েন করে ভারত ও চীন। পরস্পরের বিরুদ্ধে সীমান্ত লঙ্ঘনের অভিযোগ করে এ পদক্ষেপ নেয় দেশ দুটি। এরই মধ্যে গতকাল ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানায়, দিল্লি ও বেইজিং ১৪তম বৈঠকের ব্যাপারে সম্মত হয়েছে। তবে এই দ্বিপক্ষীয় সভার তারিখ এখনও নির্ধারিত হয়নি।